ছবি ব্যানার্জির লেখা গল্প অলীক স্বপ্ন। ফুলে ফুলে সাজানো দামি খাটে বহুমূল্য অলংকার আর জমকালো বেনারসিতে সেজে নয়নের সামনে যে রূপবতী মেয়েটি রাজইন্দ্রাণীর মতো বসে আছে, সে তার কাছে নিতান্তই অপরিচিতা। মেয়েটির নাম মহুয়া। মাত্র ঘণ্টাখানেকের আলাপ পরিচয়। ব্যাপারটা নয়নের কাছে কেমন যেন স্বপ্নের মতো মনে হচ্ছে। চাকরি পাওয়ার 2 মাসের মধ্যে বিয়ে। সে কি হঠকারী সিদ্ধান্ত নিয়ে ভুল করলো? মাত্র 2 মাস আগে নয়ন কলকাতায় একটি নামী কোম্পানিতে চাকরি পেয়েছে, যার 61% শেয়ার হোল্ডার মহুয়ার বাবা হিমাদ্রি রায়ের। যাদবপুর থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করে ক্যাম্পাসিং এ নয়ন 2টো চাকরির অফার পেয়েছিল, একটা পুনে আর একটা মুম্বাইয়ে। কিন্তু এই মুহূর্তে নয়ন একটা কলকাতায় কাজ খুঁজছিল। গত 6 মাস ধরে সে মেসে থেকে টিউশন করে সংসার চালাচ্ছিল। বর্ধমানের গ্রামের বাড়িতে অসুস্থ বিধবা মা ছাড়া তার কেউ নেই। ইদানিং মা পেটের ব্যথা নিয়ে খুব কষ্ট পাচ্ছে। ডাক্তারবাবু বলেছিলেন একটা কিডনিতে বড় সিস্ট আছে, সেক্ষেত্রে একটা কিডনি বাদ দিতে হবে। বেসরকারি হসপিটালের প্যাকেজ 2 লক্ষ টাকা। অপারেশনের জন্য নয়ন 3 মাস সময় চেয়েছিল। টিউশনের টাকা বাঁচিয়ে তার কাছে মাত্র 50,000 টাকা জমেছে। তাদের যেটুকু জমি ছিল সেটা তার পড়ার পিছনে আগেই বিক্রি হয়ে গেছে। এখন 2 খোপ মাটির বাড়ি আর সংলগ্ন বাগান ছাড়া বিক্রি করার মতো কিছুই নেই। চাকরিটা নয়ন নেবে বলে ঠিক করেছিল। মাকে নিজের কাজের জায়গায় নিয়ে গিয়ে অপারেশন করাবে ভেবেছিল, কিন্তু মাকে কিছুতেই রাজি করানো গেল না। মা বড়জোর কলকাতায় অপারেশন করাতে রাজি, বিদেশ বিভুঁইয়ে কিছুতেই যাবে না। এই মুহূর্তে এই চাকরির সঙ্গে সন্তুষ্টজনক স্যালারিতে নয়ন হাতে চাঁদ পেয়েছিল। প্রচুর ক্যান্ডিডেটদের ডিঙিয়ে চাকরিটা যে সে পাবেই এমন নিশ্চয়তাও ছিল না। ইন্টারভিউয়ের শেষে স্বয়ং হিমাদ্রিবাবু যখন তাকে একটা কার্ড দিয়ে বললেন, কাল বিকেলে আপনি আমার বাড়িতে আসুন, আপনার সঙ্গে আলাদা কথা বলতে চাই, সেই সময় নয়ন একটু আশার আলো দেখেছিল। তার পরের ব্যাপারটা কেমন যেন ঘোরের মধ্যে ঘটে গেল। মহুয়া বলল, এই যে মিস্টার মৈত্র, আপনাকে বলছি, আপনি কি সারা রাত দাঁড়িয়ে কাটাবেন? ভয় নেই। প্রথমত এই ফ্ল্যাটে একজন সবসময়ের মাসি ছাড়া কেউ নেই। তাছাড়া আড়ি পাতার মতো গ্রাম্য রসিকতা আমাদের বাড়িতেও কেউ করতো না। আপনি ওই চেয়ারটা টেনে নিয়ে বসুন। নয়ন হতভম্ব হয়ে বলল, চেয়ারে বসবো? না হলে কি খাটে বসে প্রেম আলাপ করবেন ভেবেছিলেন? বসুন, আপনার সঙ্গে আমার কিছু কথা আছে। নয়ন বলল, বলুন, কি বলতে চান? আচ্ছা, আপনি এই বিয়েটা করতে রাজি হলেন কেন বলুন তো? আমারও আমার পরিবারের সঙ্গে আপনার আভিজাত্য, অর্থকৌলিন্য, বৈভবের আসমান জমিন ফারাক, এটা মানেন তো? নয়ন এবার সোজা চোখে চোখ রেখে বলল, সেটা আপনি চোখে আঙুল দিয়ে বুঝিয়ে না দিলেও অবশ্যই জানি। কিন্তু আপনি সব জেনেও রাজি হলেন কেন, এই প্রশ্নটা যদি আমি করি? মহুয়া বলল, সে প্রসঙ্গে পরে আসছি, আপনি আপনার কথা বলুন। নয়ন বলল, আমি আপনার বাবার কাছে আমার বর্তমান অবস্থা পুঙ্খানুপুঙ্খ বিবরণ দিয়ে এই বিয়েটা না করার পক্ষে অনেক বাস্তব এবং ধারালো যুক্তি দিয়েছিলাম। তার উত্তরে উনি কি বলেছিলেন সেটা কি জানেন? বলেছিলেন উনিও নিম্নবিত্ত পরিবার থেকে নিজের মেধা ও বুদ্ধি ও অধ্যবসায় দিয়ে আজ এই জায়গায় পৌঁছেছেন। পরবর্তীকালে উত্তরাধিকার সূত্রে তাঁর এক নিঃসন্তান কাকার টাকা পয়সা ও এই বাড়িটা পান, কিন্তু তার অনেক আগেই তিনি প্রতিষ্ঠিত হয়ে গিয়েছিলেন। তিনি নিজে উচ্চবিত্ত হয়েও বর্তমান প্রজন্মের উচ্চবিত্ত পরিবারের ছেলেদের উচ্ছৃঙ্খল জীবনযাত্রা একেবারেই পছন্দ করেন না। সেই জন্যই আপনার দিদিকে মধ্যবিত্ত পরিবারের এক স্কুল শিক্ষকের সঙ্গে বিয়ে দেন। এখন সে কলেজে অধ্যাপনা করে, আপনার দিদি স্কুলে শিক্ষকতা করেন। মহুয়া বলল, এসব কথা আমি সব শুনেছি, আপনি মনে হয় সবটা শোনেননি। আমি তারপরেও বলেছিলাম, আপনি আপনার বড় মেয়ের মধ্যবিত্ত পরিবারে বিয়ে দিয়েছিলেন, কিন্তু আমি নিম্নবিত্ত পরিবারের ছেলে। আমার কিছু ডিগ্রি আর মাটির একটা ছোট বাড়ি ছাড়া কিছুই নেই। বর্তমানে মেসে থেকে টিউশন করে সংসার চালাই। মায়ের অপারেশনের জন্য 2 লাখ টাকা আমার খুব দরকার। এই চাকরিটা না পেলে শেষ সম্বল ভিটে ও বাগানটা আমাকে বিক্রি করতে হতো। কিছু মনে করবেন না স্যার, আপনার শিক্ষিতা সুন্দরী মেয়ে এই রকম চালচুলোহীন অসম বিয়েতে রাজি বা হবেন কেন?
আপনার বাবা বলেন, আমার মেয়ের সঙ্গে তুমি আলাপ করো, আমার বিশ্বাস সে রাজি হবে। তার সঙ্গে এ ব্যাপারে আমি আগেই আলোচনা করেছি। আর একটা কথা, তোমার মায়ের অপারেশনের জন্য আমি 2 লাখ টাকা তোমাকে ধার দেব। ইমিডিয়েট ওনার অপারেশনটা তুমি করিয়ে নিও। ভয় নেই, আমার মেয়ের সঙ্গে বিয়েটা না হলেও দেব। বিয়েটা যদি হয়, তাহলে আমি বিয়ের পর তোমাদের থাকার জন্য একটা 3 রুমের সাধারণ ফ্ল্যাট দেবো। ওটা কিন্তু বিয়ের যৌতুক নয়। ইচ্ছে করলে তুমি রেন্টে থাকতে পারো, কিংবা অন্য ভাড়ার ফ্ল্যাটেও থাকতে পারো। এরপরে আপনার সঙ্গে আমার মামুলি আলাপ হয় এবং আপনার বাবার কাছে বলা কথাগুলো আবার রিপিট করি, এবং শেষ অস্ত্র হিসেবে বলি, আমার মা রাজি না হলে বিয়েটা আমার পক্ষে করা সম্ভব নয়। এবার বলুন, সব শোনার পরও আপনি কেন বিয়েতে রাজি হলেন? নয়ন বলল, বিয়েটা সত্যিই আমার কাছে একটা প্রহসনের মতো মনে হয়েছিল, কিন্তু আপনার বাবার মহানুভবতায় আমি অভিভূত হয়েছিলাম। আপনার সানন্দে রাজি হওয়ার পিছনে কোনো উদ্দেশ্য থাকতে পারে, এটাও একবার মনের মধ্যে উঁকি মেরেছিল। আপনার বাবা রাজি হওয়ার পিছনে যদিও বা যুক্তি ছিল, কিন্তু আপনার রাজি হওয়ার পিছনে কি যুক্তি থাকতে পারে ভেবে মনটা দোলাচলে ছিল। এবার বলুন, কি উদ্দেশ্যে এই বিয়ের নাটকটা করলেন? মহুয়া বলল, অবশ্যই বলবো, কিন্তু তার আগে বলুন, সব শুনে আপনার মা কি বললেন? আমার মা স্বল্প শিক্ষিতা মহিলা। সে তার ইঞ্জিনিয়ার ছেলেকে নিয়ে গর্বিত ছিল। তার বিশ্বাস ছিল সে রত্নগর্ভা মা। তার ধারণা একদিন তার ছেলের বাড়ি হবে, গাড়ি হবে, সব হবে। তাই তার মতো করে বলেছিল, কেন রে খোকা, রাখাল ছেলের সঙ্গে কি রাজকন্যার বিয়ে হয় না? মা, সে তো রূপকথার গল্পে হয়, বাস্তব যে বড় ভয়ঙ্কর মা। এখন যুগটাই যে বেকারের যুগ, পথে ঘাটে আমার মতো ইঞ্জিনিয়ারের ছড়াছড়ি। মা বলল, কেন, এই যুগে কোনো বেকার ছেলের সঙ্গে কি কোনো চাকরি করা মেয়ের ভালোবেসে বিয়ে হয় না? নাকি বড় লোকের ছেলে গরিবের মেয়েকে বিয়ে করে না? ভালো মন্দ মিলেমিশেই তো সংসার। স্বয়ং রাজকন্যা যদি রাজি থাকে, তার বাবা যদি রাজি থাকেন, তাহলে তুই কেন পিছিয়ে আসবি? তাছাড়া তুই তো এখন বেকার নস। মহুয়া বলল, আপনার মাকে আমার শ্রদ্ধা ও প্রণাম জানাই। উনি ওনার জায়গা থেকে ঠিক কথাই বলেছেন। এবার আমার কথা বলি। নয়ন, আপনার সাথে সামান্য আলাপেই আমি বুঝতে পেরেছিলাম আপনি একজন সৎ এবং সরল মনের মানুষ। এই মুহূর্তে আমার এরকম একজন মানুষেরই দরকার ছিল। নয়ন আশ্চর্য হয়ে বলল, দরকারে বিয়েটা করেছেন? বিশ্বাস করুন, এছাড়া আমার উপায় ছিল না। নয়ন বলল, বলুন মহুয়া, আপনি কোন দরকারে আমাকে ব্যবহার করেছেন? মহুয়া বলল, আমি আপনার সঙ্গে একটা ডিল করতে চাই। আগে আমার পুরো ঘটনাটা শুনুন, তারপরে আপনার মতামত জানাবেন। আমি কলেজে পড়ার সময় কৌস্তব বলে একটা ছেলেকে ভালোবাসতাম। সেও বিরাট ব্যবসায়ী পরিবারের একমাত্র ছেলে। বিএ ফাইনাল পরীক্ষার আগে তার সঙ্গে আমার কয়েকবার ফিজিক্যাল রিলেশন হয়েছিল। কথা হয়েছিল কৌস্তব আমেরিকাতে 3 বছর ট্রেনিং শেষে ওদের পারিবারিক ব্যবসায় জয়েন করার পর আমাদের বিয়ে হবে। ও চলে যাওয়ার পরে আমার পিরিয়ড 10 দিন বন্ধ হওয়াতে আমি সন্দেহবশত প্রেগন্যান্সি টেস্ট করে পজিটিভ রেজাল্ট পাই। নয়ন বলল, আপনি সে কথা কৌস্তবকে জানাননি? আমি মাকে সব জানিয়েছিলাম। পরে মায়ের পরামর্শ মতো কৌস্তবকে জানিয়ে বলেছিলাম সে অন্তত 10 দিনের জন্য এসে বিয়েটা রেজিস্ট্রি করে যাক। বিয়েটা হয়ে গেলে বাকিটা মা সামলিয়ে নেবে। নয়ন বলল, তারপর? মহুয়া বলল, কৌস্তব বলল, আমি যখন তোমাকে ভালোবাসি এবং বিয়ে করার প্রতিশ্রুতি দিয়েছি, তখন অবশ্যই বিয়ে করব, কিন্তু এখনই নয়। আমার বাবা মা এটা মেনে নেবেন না। মাত্র 1-1.5 মাসের ভ্রূণ অ্যাবর্শন করিয়ে নাও। মার কথা মতো ফোনটা স্পিকারে দিয়েছিলাম। মা সব শুনে বলল, ও ছেলে তোকে বিয়ে করবে না। তোর বাবা ঠিক কথাই বলে। বড়লোকের ছেলে 2 দিন তোর সঙ্গে ফুর্তি করেছিল। এখন বাচ্চাটা অপারেশন না করলে কোনো উপায় নেই। তোর বাবা শুনলে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবে। দোষ তো শুধু তার নয়, ফুর্তিতে তুইও গা ভাসিয়েছিলি। বিয়ের আগে দৈহিক সম্পর্কে জড়াতে তোর লজ্জা করলো না? তার পরদিনই বাবা আপনাকে আমাদের বাড়িতে ডেকে বিয়ের প্রস্তাব দেয়। আগের রাতে আমার যখন দিশেহারা অবস্থা, সেই সময় বাবা আপনার কথা আমাকে বলে। আমার বাবা অত্যন্ত সৎ ও আদর্শবান মানুষ।
তার মতামতকে আমরা শ্রদ্ধা করি। আমি ভালোবাসায় জড়িয়ে না পড়লে হয়তো এই বিয়েটা আমি খুশি মনেই করতাম। নয়ন বলল, তাহলে আমার চাকরিটাও কি আপনাকে বিয়ে করা শর্তের মধ্যে ছিল? মানে আপনার গোটা পরিবার মিলে আমার মতো বোকা মানুষটাকে বলির পাঁঠা বানিয়েছিলেন? আর আপনি তো কিছুক্ষণ আগেই চোখে আঙুল দিয়ে আপনার আমার আকাশ পাতাল বৈষম্যটা দেখিয়ে দিয়েছেন। তারপরেও বলছেন ভালোবাসায় জড়িয়ে না পড়লে শুধুমাত্র আপনার বাবার কথায় বিয়েটা খুশি মনে করতেন। আপনাদের মতন বড়লোকদের মুখ আর মুখোশের ফারাকটা বোঝা সত্যিই কঠিন। মহুয়া বলল, বিশ্বাস করুন, আমার বাবা এর বিন্দু বিসর্গ জানে না। হয়তো কৌস্তবের সঙ্গে মেলামেশার ব্যাপারে কানাঘুষো কিছু শুনে থাকতে পারে, আর সেই কারণেই আমাকে এমএ পড়তে আপত্তি করেছিল। আপনার সঙ্গে দ্বিচারিতা করলে এত সব কথা কি বলতাম? আমার মা প্ল্যান করেই এই ফ্ল্যাটে আমাদের ফুলসজ্জার ব্যবস্থা করেছে। মা এমন কথাও বলেছিল যেন আজ রাতেই আপনার সঙ্গে আমি শারীরিক সম্পর্ক করি। আপনি কাকতালীয়ভাবে আমার জীবনে না এলে বাধ্য হয়ে গোপনে আমাকে অপারেশন করতে হতো। মা বারবার করে আমাকে সাবধান করে বলেছিল এই ব্যাপারটা গোপন রাখতে। অনেক সময় 9 মাসে বা 8 মাসেও স্বাভাবিক বাচ্চা হয়। মার ধারণা কৌস্তব আমাকে কোনোদিন বিয়ে করবে না। কিন্তু বিশ্বাস করুন, কৌস্তবকে আমি ভালোবাসি, সেও আমাকে ভালোবাসে। আপনি মাত্র 3 বছর শুধু চুক্তির স্বামী হয়ে অভিনয় করুন। ও ফিরে এলে আপনাকে মিউচুয়াল ডিভোর্স দেব। সেক্ষেত্রে কোর্টে আমি আপনাকে একটুও দোষারোপ করব না। আপনি সাহায্য না করলে আমাকে আত্মহত্যা করতে হবে। নয়ন বলল, দেখুন, আমি কালই এই নকল বিয়ের খোলসটা ছেড়ে চলে যেতে পারতাম। সেক্ষেত্রে এই চাকরিটাও আমি করতাম না। 2-4 মাসের মধ্যে আমি ঠিক একটা ছোটখাটো চাকরি জোটাতে পারতাম। আপনার বাবার কাছে 2 লাখ টাকা ধার নিয়েছি। সেটা 2 মাসে চাকরি টাকা পেয়ে কিছুটা শোধ দিতে গিয়েছিলাম। কিন্তু উনি বলেছিলেন, টাকাটা অবশ্যই নেব বাবা, তুমি সবে সংসার শুরু করতে চলেছ, এখনই দেওয়ার দরকার নেই। মহুয়া বলল, প্লিজ আপনি কিছু বলুন। নয়ন বলল, আমি বিশ্বাস করলাম আপনার বাবা কিছু জানেন না। আমি স্যারের কাছে কৃতজ্ঞ। উনি টাকাটা ধার দিয়েছিলেন বলে মায়ের অপারেশনটা করতে পেরেছি, আর মাকে একটা হোল টাইম মাসির ব্যবস্থা করতে পেরেছি। আমাকে একটু ভাবতে সময় দিন মহুয়া, কারণ সুখী দাম্পত্য জীবনের অভিনয়টা শুধু আপনার পরিবারের সঙ্গেই করতে হবে না, আমার সরল সাদাসিধে মার সঙ্গেও করতে হবে। ভেবেছিলাম রেন্টে যখন থাকবো তখন মাকেও কাছে এনে রাখবো, তবে মা রাজি হয়নি। মা বলেছে আমি নিজে যদি কখনো মাথা গোঁজার ফ্ল্যাট কিনতে পারি তখন মা থাকবে। মহুয়া বলল, তাহলে কি ধরে নেব আপনি আমার প্রস্তাবে রাজি? নয়ন বলল, আমি কাল সকালে আপনাকে জানাবো। এখন রাতে আমার মাথা গোঁজার ব্যবস্থাটা করে দিলে উপকৃত হতাম। আর হ্যাঁ, আমার মাও আমি এটা আসল বিয়ে ভেবে মায়ের তরফ থেকে একটা হার আর আমি একটা আংটি কিনেছিলাম। মা অবশ্য আশা করে বসে আছে তার রাজকন্যা পুত্রবধূকে ওখানে নিয়ে যাওয়ার পর নিজে আশীর্বাদ করে এটা দেবে। কিন্তু ওই কুঁড়ে ঘরে রূপকথা রাজকন্যা গেলেও বাস্তবে সেটা অলীক স্বপ্ন ছাড়া কিছুই নয়। সেটা আমার বোকা সরল মাকে কে বোঝাবে? বিয়েটা চুক্তির বিয়ে হলেও মায়ের আশীর্বাদী হারটা কিন্তু চুক্তির নয়। এটা কি আপনি নেবেন? মহুয়া বলল, আমি ওটা আপনার বাড়ি গিয়ে আপনার মার হাত থেকেই নেব। শুধু আপনার উপহারটা না নেওয়ার জন্য দুঃখিত। আমার আঙুলে কৌস্তব এনগেজমেন্ট রিং অনেক আগেই পরিয়েছে। আর আজকের মতন আপনি এই ঘরে সোফাতে কষ্ট করে ঘুমন। এখানে হোল টাইমের জন্য আমাদের দীর্ঘদিনে তারামাসিকে মা আমার জন্য রেখে দিয়েছে। আপনি আমার সঙ্গে চুক্তিতে রাজি হলে কাল থেকে আপনি পাশের ঘরে থাকবেন। নয়ন বলল, আপনি তো আত্মহত্যার ভয় দেখিয়ে আগেই আমাকে ইমোশনাল ব্ল্যাকমেল করেছেন। আপনার চুক্তিতে রাজি না হয়ে উপায় আছে? তাছাড়া আপনার বাবার কাছেও আমি ঋণী। তবে আপনি এই চুক্তির বিয়ের ব্যাপারটা আপনার উড-বি হাজব্যান্ডকে জানাবেন, না হলে উনি আপনাকে ভুল বুঝতে পারেন। আর একটা কথা, অভিনয় বিশ্বাসযোগ্য করার জন্য কাল থেকে আমরা পরস্পরকে তুমি সম্বোধন করব। চুক্তির বাইরে আমি কিন্তু একটা রাত্রিও এখানে থাকবো না। পরের দিন সকাল 9টায় মহুয়া বলল, নয়ন, আমার মা ফোন করে বলেছে আমরা ব্রেকফাস্ট করে ও বাড়িতে দুপুর ও রাতের খাওয়া দাওয়ার পর ফিরে আসব। বাড়িতে এখনো অনেক আত্মীয় স্বজন আছে।
ঠিক আছে, আমি চেষ্টা করব অভিনয়টা নিখুঁত করতে। মহুয়া বলল, পরদিন আমরা তোমার গ্রামের বাড়িতে যাব তোমার মাকে প্রণাম করতে। নয়ন বলল, এটাও তোমার মা বলেছেন? শোনো মহুয়া, তুমি যদি কৃতজ্ঞতার জন্য আমাদের মাটির বাড়িতে যাবে ভেবে থাকো, তাহলে আমি বলছি যাওয়ার দরকার নেই। আমি সময় মতো মাকে বুঝিয়ে একবেলার জন্য এখানে নিয়ে আসব। মহুয়া বলল, এটা কি বলছো? ওখানে যাওয়ার কথা শুধু মাই বলেনি, বাবাও বলেছে। ওনার নিজের বাড়িতে বউ বরণ করার একটা রিচুয়াল আছে। নকল বউ বরণ করার কি কোনো দরকার আছে? মহুয়া বলে, তুমি বলেছিলে বিয়েটা বিশ্বাসযোগ্য করার জন্য নিখুঁত অভিনয় করবে। সরি, খেয়াল ছিল না। কিন্তু মহান সাজার জন্য ওখানে রাত্রিবাস করার কথা বলো না। আর তোমার পক্ষে রাত্রিবাস করাটাও সম্ভব নয়। মাত্র 2-3 ঘন্টার জন্য যাব। 2 দিন না কাটালে তোমার মায়ের মনে সন্দেহ হবে। আমার যতই কষ্ট হোক, আমি ঠিক মানিয়ে নিতে পারবো। নয়ন মাকে ফোন করে তাদের যাওয়ার কথা বলল, মা, তুমি তোমার বৌমাকে বরণ করো, কিন্তু একটা কথা, সধবা বিধবা বলে কোনো ফ্যাকড়া তুলবে না। তুমি আমার মা, সেটাই শেষ কথা। আর আমাদের একটা রাত্রির বেশি আটকিও না। নতুন চাকরি, বুঝতেই পারছো। জানো মা, হিমাদ্রি বাবু লোকটা সত্যিই অদ্ভুত ধরনের। এই বিয়েতে তিনি মেয়েকে গয়না দিয়েছেন ঠিক, কিন্তু আমাকে ফ্ল্যাট, গাড়ি, টাকা পয়সা দিয়ে ছোট করেননি। তোমাকে তো বলেছিলাম আমি মহুয়ার বাবার ফ্ল্যাটে ভাড়া দিয়ে থাকবো, কিন্তু তুমি কেন যে রাজি হচ্ছ না। আমি হয়তো ভবিষ্যতে নিজের ফ্ল্যাট করব, কিন্তু তার তো অনেক দেরি। আমি প্রতি সপ্তাহে যেমন যেতাম তেমনি একা যাব, আর মাসিকে দিয়ে রান্না করিয়ে রেখো। মহুয়া সত্যি জাত অভিনেত্রীর মতো অভিনয় করলো, যেন সে মাটির বাড়িতে থাকা, কাঁচা উঠোন পেরিয়ে টয়লেটে যাওয়া, মাটিতে পাত পেতে লক্ষ্মী বউয়ের মতো খাওয়া, চৌকির খটখটে বিছানায় শোয়াতে চির অভ্যস্ত। তার সরল সাদাসিধে মাকে মন্ত্রের মতো বশীভূত অভিভূত করে দিল। পরদিন ফেরার আগে মাকে বলে গেল, মা, আমার ভীষণ ভালো লাগলো এখানে থাকতে, আমি আবার আসব। মাস 2 কেটে যাওয়ার পর নয়ন একদিন মহুয়াকে বলল, এবার একদিন ডাক্তারের সঙ্গে কনসাল্ট করে শুভ সংবাদটা তোমার বাবাকে জানাও। তোমার মাও স্বস্তি পাবেন এই ভেবে যে বাচ্চাটা আমার, সেটা খুব স্মুথ ভাবে পরিকল্পনা মতোই ঘটছে। তার প্ল্যান সাকসেসফুল। ভালো কথা, ভালো কথা। তুমি কৌস্তব বাবুকে কি সবটা জানিয়েছো? মহুয়া বলল, হ্যাঁ, ভিডিও কল করে জানিয়েছি। তার প্রতিক্রিয়া নিশ্চয়ই আনন্দের। মহুয়া বলল, সে তোমাকে কৃতজ্ঞতা ধন্যবাদ জানিয়েছে। নয়ন বলল, আমাকে কৃতজ্ঞতা জানানোর কিছু নেই। ওনার আশাটা কনফার্ম করলে আমি বরং কৃতজ্ঞ থাকব। মহুয়া বলল, আচ্ছা নয়ন, একটা কথা বলবো। চুক্তি বা ডিল তো 2 পক্ষের দেওয়া নেওয়াতে হয়। আমি জানি এই 3 বছর এখানে থাকার জন্য তোমার অনেক কৃচ্ছ সাধন করতে হবে। এর বিনিময়ে তুমি কি চাও? নয়ন বলল, তুমি কৃচ্ছ সাধন বলতে কি বোঝাতে চাইছো? এটা ঠিক, সবার সঙ্গে অভিনয় করলেও আমার মা, তোমার বাবার সঙ্গে এই মিথ্যাচার করতে আমার বিবেকে লাগছে। আর ডিলের ব্যাপারে বিনিময়ের কথা বলছো? মাফ করো, নিজেকে ভাড়া খাটিয়ে উপার্জন করার মতো নিজ প্রবৃত্তি আমার নেই। এখন বিয়ে করার আমার বিন্দুমাত্র ইচ্ছেও ছিল না। একটা বাসস্থানের ফ্ল্যাট কিনে মাকে কাছে এনে বিয়ে করার প্ল্যান ছিল, আর সেটা করতে অন্তত বছর 4 সময় তো লাগতোই। আসলে আমাদের মতো ছেলেদের প্রথমে অন্য চিন্তা, পরে বিয়ের কথা ভাবতে হয়। আমার তো মনে হচ্ছে আসল কৃচ্ছ সাধন তুমিই করছো। 3 বছরের গোল্ডেন টাইমটা তোমারই ওয়েস্ট হচ্ছে। মহুয়া বলল, হয়তো হবে, কিন্তু ভালোবাসার কাছে এটা খুব তুচ্ছ আমার কাছে। এই সময়টা দেখতে দেখতেই চলে যাবে। নয়ন বলল, মহুয়া, যে সময়টা একবার চলে যায় সেটার ফিরে আসে না। ভাবো তো, কোথায় এই সময়টা তুমি কৌস্তব বাবুর সঙ্গে হানিমুনে কাটাতে, হইচই করে পার্টি এনজয় করতে, সকাল সন্ধে তার সাহচর্যে আনন্দে দিন কাটাতে। তার বদলে তোমাকে আমার সঙ্গে ডিল করে ঘরে বসেই দিন গুনতে হচ্ছে। খবরটা হিমাদ্রি বাবু শোনার পরই মহুয়াকে বাচ্চা না হওয়া পর্যন্ত নিজের কাছেই রাখতে চাইলেন। নয়ন সানন্দে রাজি হলো। মহুয়া আর ওর মা প্রবল আপত্তি জানিয়ে বলল, জামাইকে ছেড়ে তোমার মেয়ে অতদিন থাকতে পারবে না। তার চেয়ে ডে নাইট দুটো আয়ের ব্যবস্থা করে দাও, আর আমি মাঝে মাঝে এখানে এসে থাকবো। নয়ন মনে মনে ভাবলো,
মা মেয়ে দুজনেই নিরাপত্তার ভয় পাচ্ছে। নির্দিষ্ট দিনে 1.5 মাস আগেই মহুয়া একটা ফুটফুটে স্বাস্থ্যবান ছেলের জন্ম দিল। দামি নার্সিংহোমে মহুয়ার মা নাতিকে দেখতে এসে বললেন, তাকিয়ে দেখ দেখ মৌ, নাতিকে দেখতে হুবহু নয়নের মতো। একদম ওর মতো টিকালো নাক, বড় বড় চোখ, টকটকে গায়ের রং। নয়ন এ কথা শুনে হো হো করে হেসে উঠল। মনে মনে বলল, সাবাস, মা মেয়ে দুজনেই দেখছে নিপুণ অভিনেত্রী। মহুয়ার মা বললেন, তুমি হাসলে কেন নয়ন? আপনার অসাধারণ বিশ্লেষণ দেখে আনন্দে হাসছি ম্যাডাম। সদ্যজাত সন্তানের সঙ্গে আমার হুবহু মিল, ভাবা যায়? নিজেকে আজ খুব গর্বিত মনে হচ্ছে। ফ্ল্যাটে ফিরে মাসখানেক পর একদিন মহুয়া বলল, নয়ন, পুস্কুটার একটা ভালো নাম দাও দেখি। নাম তো জন্মদাতা বাবা আর তুমি দেবে। তোমার বাবা মাও দিতে পারেন। আমার চুক্তির মেয়াদ ফুরোলে আমি তো আমজনতার একজন। তুমি বরং ভিডিও কল করে কৌস্তববাবুকে বলো, নাম ঠিক করবে। মহুয়া বলল, নয়ন, আমার সঙ্গে না হয় তোমার চুক্তির সম্পর্ক, কিন্তু আমার বাচ্চাটা কি দোষ করলো? না না, তুমি ভুল বুঝছো মহুয়া। বাচ্চা আর ফুল, পৃথিবীর নিষ্ঠুরতম মানুষও ভালোবাসে। আমি তো অতি সাধারণ একজন মানুষ। তোমার রাঙাবাবু একটু বড় হলে অবশ্যই আদর করব, অবশ্যই এখানে থাকার মেয়াদ পর্যন্ত। কিন্তু তার আগেও জন্মদাতা বাবাকে একবার পুত্রের মুখ দর্শন করাও। মহুয়া বলল, অবশ্যই দেখাবো। রাঙাবাবু নামটা কিন্তু খুব সুন্দর। বাচ্চাটা আস্তে আস্তে যত বড় হচ্ছে ততই অদ্ভুতভাবে তার ন্যাওটা হয়ে যাচ্ছে। নয়ন অফিস থেকে ফিরলেই বা বা বলে ঝাঁপিয়ে তার কোলে উঠতে চায়। নয়ন বলে, মহুয়া, তোমার রাঙাবাবুকে মোটেই এত প্রশ্রয় দিও না। বাচ্চা কিন্তু আসল নকল বোঝে না। ওকে আমার থেকে সবসময় দূরে রাখার চেষ্টা করো। আশা করি তোমার সব স্বাদ পূর্ণ হয়েছে। ওর ধুমধাম করে অন্নপ্রাশন হয়েছে। দাদু নিজে তোমার রাঙাবাবুকে ভাত খাইয়ে দিয়েছেন। একদিন অফিস থেকে ফিরে নয়ন দেখল এক অপূর্ব স্বর্গীয় দৃশ্য। রাঙাবাবু টলমল পায়ে তার মার কাছে দুহাত বাড়িয়ে হাঁটছে। নয়ন খানিকক্ষণ মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে বলল, রাঙাবাবু যায় টলমল পায়, দূর থেকে বসে বাবা করে হায় হায়। মহুয়া বলল, নয়ন, তুমি এ কথা কেন বলছো? নয়ন বলল, ঠিক কথাই তো বলছি মহুয়া। রাঙাবাবুর বড় হওয়ার সুন্দর সুন্দর মুহূর্তগুলো তো ওর বাবা ভীষণভাবে মিস করছে। আমার মনে হয় তোমারও খারাপ লাগছে। মহুয়া, তোমাকে একটা কথা বলার ছিল। শুনেছি ডিভোর্সের অনেক নিয়ম কানুন আছে। সেসব কমপ্লিট হতে মিনিমাম বছর 2 লেগে যাবে। তাই বলছি, তুমি এখন থেকেই গোপনে ডিভোর্স ফাইল করো। ডিভোর্স শেষ হবার মধ্যে নিশ্চয়ই তোমার কৌস্তববাবু চলে আসবেন। আর আমারও চুক্তির মেয়াদ শেষ হবে। চুক্তি শেষ হলে আমি তোমার বাবার কোম্পানির চাকরিতে রিজাইন দেব। মহুয়া বলল, চাকরিতে রিজাইন দেবে কেন বুঝতে পারলাম না। চাকরিটা তো বিয়ে শর্তের মধ্যে ছিল না। নয়ন বলল, প্রত্যক্ষ শর্তের মধ্যে না থাকলেও পরোক্ষ শর্ত তো ছিলই। তোমাকে ডিভোর্স দেওয়ার পর কোন মুখে চাকরিটা করব। তবে এই 3 বছরের অভিজ্ঞতার জন্য অন্য কোম্পানিতে চাকরি পেতে আমার অসুবিধা হবে না। তুমি ডিভোর্সের ব্যাপারটা একটু ভেবো। মহুয়া বলল, মিউচুয়াল ডিভোর্সে মনে হয় সময় কম লাগবে। ঠিক আছে, তুমি যা বলছো সেটাই হবে। কেটে গেল আরো 1টা বছর। একদিন নয়ন বলল, মহুয়া, আমার চুক্তি কিন্তু এবার শেষ হয়ে আসছে। মিউচুয়াল ডিভোর্সটি স্মুথলি শেষ হয়ে গেছে। মহুয়া বলল, নয়ন, আমি তোমার প্রতি আজীবন কৃতজ্ঞ থাকব। আজ তোমাকেও একটা সুখবর দিই। কৌস্তব সামনের মাসে ফিরছে। তুমি আর দিন সাথে করে মুক্ত। ভবিষ্যতে আমার দ্বারা কোনোদিন যদি তোমার উপকার হয় নিঃসংকোচে জানিও। নয়ন খুশি হয়ে বলল, মহুয়া, এই চ্যাপ্টার এখানেই শেষ। ভবিষ্যতে আমি কোনোভাবেই আর যোগাযোগ রাখবো না। আশা করব তুমিও রাখবে না। এতে আমার মনে হয় উভয়েরই ভালো হবে। তোমাদের দুজনের আসল আনন্দময় বিবাহিত জীবনের আমার শুভেচ্ছা রইল। আর একটা কথা, তোমার বাবার বিয়ের দানে দেওয়া আংটিটা তুমি ফেরত নাও। তোমার বাবা সত্যিই বিচক্ষণ ও নমস্য ব্যক্তি। তাই তিনি অযথা উপহারের বোঝা চাপিয়ে আমাকে বিব্রত করেননি। মহুয়া বলল, তাহলে তোমার মায়ের দেওয়া সোনার হারটাও তুমি নিয়ে নাও। ওটা তুমি আমার হাত থেকে নিলে অবশ্যই ফেরত নিতাম। ওটা তুমি ভবিষ্যতে মাকে ফেরত দিও। মহুয়া বলল, কিভাবে দেব?
তুমি তো ভবিষ্যতে যোগাযোগ রাখবে না বলছো। নয়ন বলল, পৃথিবীটা গোল, কখনো হয়তো তোমার সঙ্গে আমার হঠাৎ দেখা হয়ে গেল, তখন তুমি আর একবার গরিবের আস্তানায় গিয়ে মাকে হাতটা ফেরত দেবে। তাছাড়া তুমি তো বিদেশে যাচ্ছ না, তুমি কলকাতায় থাকবে, আর আমি কলকাতায় আশা করি একটা চাকরি পেয়ে যাব। তাই হঠাৎ দেখা হবার সম্ভাবনা 90%। নয়ন ঘরে এসে নিজেকেই প্রশ্ন করলো, আচ্ছা, 7 দিন পর সব ছেড়ে চলে যেতে তার মনটা কেন এত বিষাদে ভরে যাচ্ছে? এটাই তো হবার ছিল, এটা তো তার চুক্তির সংসার ছিল। সেখানে সুন্দরী স্ত্রী, ফুটফুটে সন্তান নিয়ে আত্মীয় পরিচিত জনের কাছে তারা সুখী পরিবার। ইদানিং রাঙাবাবুর উপর বড্ড মায়ায় জড়িয়ে পড়ছিল। ছেড়ে যাওয়ার পর বেশ কিছুদিন লাগবে রাঙাবাবুকে ভুলতে, কিন্তু ভুলতে তো হবেই। তার নিস্তরঙ্গ জীবনে এমন একটা আলোড়ন আসবে, সেটা তো কল্পনাতেও ছিল না। মা অনেকবার তার নাতিকে দেখতে চেয়েছিল, মহুয়াও যেতে চেয়েছিল, কিন্তু নয়ন ইচ্ছে করেই নিয়ে যায়নি। বলেছিল যে নিজের ফ্ল্যাটে একেবারে মাকে নিয়ে আসবে, তখনই নাতিকে দেখবে। বাচ্চাটা একটু দুর্বল, তাই ডাক্তারবাবুর নির্দেশে বাচ্চাকে এখনই কোথাও নিয়ে যাওয়া যাবে না। মা প্রথমটাই মনক্ষুণ্ণ হলেও তার কথা বিশ্বাস করেছিল। কেটে গেছে আরো 2 বছর। একদিন এক শপিং মলে হঠাৎ মহুয়ার সঙ্গে নয়নের প্রায় মুখোমুখি ধাক্কা লেগে গেল। নয়ন অবাক হয়ে বলল, এ কি তুমি, কেমন আছো? একা শপিং করতে বেরিয়েছো যে? রাঙাবাবু কেমন আছে? কিরকম কাকতালীয় ব্যাপার দেখো, তোমার সঙ্গে যোগাযোগ রাখবো না বলে ফোনের সিমটাও পাল্টে ফেলেছিলাম, অথচ সেই দেখা হয়ে গেল। মহুয়া বলল, কেন? তোমার সঙ্গে হঠাৎ একদিন দেখা হয়ে যাওয়ার 90% সম্ভাবনা, এ কথা তো তুমি একদিন বলেছিলে। কিন্তু এত প্রশ্নের জবাব দিতে হলে তো কোথাও বসতে হয়, তোমার কি সময় হবে? নয়ন বলল, অবশ্যই হবে, চলো ওই মলের কোনো রেস্টুরেন্টের ফাঁকা জায়গায় বসা যাক। মহুয়া বলল, আচ্ছা নয়ন, তুমি কি চাকরি ছাড়ার আগে বাবাকে সব জানিয়ে দিয়েছিলে? নয়ন বলল, হ্যাঁ, চাকরিতে রেজিগনেশন দেওয়ার আগে তোমার ভালোর জন্যই সবটা জানিয়ে বলেছিলাম স্যার যেন আমার গোপনীয়তার জন্য ক্ষমা করেন, আর কৌস্তবের সঙ্গে তোমার বিয়েটা মেনে নেন। মহুয়া বলল, শুনে আমার বাবা কি বলল? উনি বললেন, চিট তো আমার মেয়ে আর আমার স্ত্রী তোমার সঙ্গে করেছে, তার জন্য এত ভালো চাকরিটা তুমি ছাড়বে কেন? আমি বললাম, স্যার, আমি একটা ভালো কোম্পানিতে চাকরি পেয়েছি, তাছাড়া মহুয়া আমার সঙ্গে চিট করেনি, ও পুরো ব্যাপারটা গোপন করলে বাচ্চাটা আমার বলেই বিশ্বাস করতাম আমি। আসলে মহুয়া কৌস্তবকে ভালোবাসে বলেই আমার সঙ্গে দ্বিচারিতা করেনি, আমি ওকে সাহায্য করেছি মাত্র। উনি বললেন, সত্যিই যদি কৌস্তব ওকে বিয়ে করে আমি মেনে নেব, কিন্তু আমার বিশ্বাস ছেলেটি ওকে প্রতারণা করেছে। বড়লোকের এই লক্কা পায়রা ছেলেদের আমি খুব ভালোভাবে চিনি। বিয়ের আগে শারীরিক সম্পর্ককে আমি ঘৃণা করি। নয়ন বলল, আশা করি উনি সব মেনে নিয়েছেন। মহুয়া একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, নয়ন, কৌস্তব মাসখানেকের জন্য ফিরে এসেছিল ঠিক, কিন্তু ও দেশের একটা মেয়েকে বিয়ে করে বউ নিয়ে এসেছিল। ওর বাবা মা সানন্দে বিয়েটা মেনে নিয়েছেন, অথচ ফিরে আসার 10 দিন আগে পর্যন্ত আমার সঙ্গে অভিনয় করে গেছে। নয়ন বলল, এত বড় অন্যায়কে তোমরা মেনে নিলে? নিজের বাচ্চাটাকে অস্বীকার করলো? তোমরা আইনের সাহায্য নিলে না? মহুয়া বলল, আসলে তোমার সঙ্গে বিয়েটা তো আমার রেজিস্ট্রি করে হয়েছিল, পরে ডিভোর্স হয়, এক্ষেত্রে ওর কাছে এটাই জোরালো প্রমাণ ছিল। আমার কথা বাদ দাও, তোমার কথা বলো। নয়ন বলল, আমি মাস 4 হলো কলকাতায় একটা 3 রুমের ফ্ল্যাট কিনে মাকে কাছে এনেছি। আমাদের মাটির বাড়ির সঙ্গে সংলগ্ন বাগানটা জায়গা হিসেবে প্রত্যাশার বাইরে দাম পেয়েছিলাম। সবসময়ের মাসিকেও সঙ্গে এনেছি। মহুয়া বলল, তুমি বিয়ে করেছো নয়ন? না, এখনো করিনি, তবে বিয়ে করব ঠিক করেছি। আসলে মায়ের ধারণা তুমি আমার উপর রাগ করে বাপের বাড়িতে আছো। তোমার মতো লক্ষ্মীমন্ত বৌমার কোনো দোষ থাকতেই পারে না, সব দোষ নাকি আমার। মা তার নাতিকে দেখার জন্য বাচ্চা মেয়ের মতো বায়না করছে, এবার মাকে সবটা না জানালেই নয়। আচ্ছা মহুয়া, তুমি কি এখন ফ্ল্যাটে আছো না বাবা মার কাছে আছো? মহুয়া বলল, ওই ঘটনা জানার পর আমি মার কাছে গিয়ে ভেঙে পড়েছিলাম। বাবা সব শুনে বলল, আমি তোকে ঠিক 3 মাস এখানে থাকতে দেব, তারপর তুই নিজের রাস্তা নিজে দেখে নিবি।
রাঙাকে রেখে গেলে ওর দায়িত্ব আমি নেব, আর আমার কোনো জিনিসের উপর তোর কোনো অধিকার থাকবে না। জানো নয়ন, কোনো বাবা যে এত নিষ্ঠুর হতে পারে আমার জানা ছিল না। মা গোপনে আমাকে 10 লাখ টাকা দিয়ে বলেছিল, এর বেশি সাহায্য করার আমারও কোনো উপায় নেই। তুই বরং বাবার কথা শোন, রাঙাকে এখানে রেখে তুই নতুন করে জীবন শুরু কর। আমি 2 মাস হন্যে হয়ে ঘুরে একটা বেসরকারি ইংলিশ মিডিয়াম স্কুলে চাকরি পাই। মায়ের 10 লাখ টাকা আমি বাধ্য হয়েই নিয়েছিলাম। প্রচন্ড অভিমানে রাঙাকে ওখানে রেখে আসেনি, আর বাড়ির সঙ্গে কোনো যোগাযোগও রাখিনি। নয়ন বলল, মহুয়া, তোমার বাবা খুব দূরদৃষ্টি সম্পন্ন মানুষ। উনি ওভাবে না বললে তুমি হন্য হয়ে চাকরির চেষ্টা করতে না। ওনার রাগ খুব বেশি দিন থাকবে না, আর উনি উত্তরাধিকার থেকে তোমাকে বঞ্চিতও করবেন না। তোমার মা ঠিকই বলেছেন, তুমি নতুন করে জীবন শুরু করতেই পারো। মহুয়া বলল, আচ্ছা নয়ন, একটা সত্যি কথা বলবে? নয়ন বলে, আমি এই চুক্তির ঘটনা ছাড়া জীবনে পারতপক্ষে কখনো মিথ্যে বলিনি। আসলে আমার মতো মানুষের জীবনে মিথ্যে বলার দরকারই হয় না। আচ্ছা নয়ন, পুরো 3 বছর এক ছাদের তলায় থেকে আমার প্রতি তোমার কোনো ফিলিংস হয়নি? নয়ন বলল, তোমার মতো রূপবতী মেয়ের প্রতি কোনো ফিলিংস তৈরি হয়নি বললে মিথ্যে বলা হবে। অবশ্যই হয়েছিল। এক ছাদের তলায় থেকে তোমার উপস্থিতির সান্নিধ্য আমি উপভোগ করেছি। রাঙাবাবুকে আদর করার সময় নিজের সন্তানের মতো আনন্দ উপভোগ করেছি। তোমাদের ছেড়ে আসার সময় আমার কষ্ট হয়েছে, কিন্তু যখনই ভেবেছি তোমরা দুজনেই অন্যের গচ্ছিত ধন, তখন নিজের মনকে সান্ত্বনা দিয়েছি। মনের দুর্বলতাকে কখনো প্রশ্রয় দিইনি। আসলে আমার শিক্ষা, সংস্কৃতি আর সংস্কার এসব ভাবতে বাধ্য করেছে। মহুয়া বলল, জানো নয়ন, একটা মেয়ের প্রেমিক বা বন্ধু খুব সহজেই হওয়া যায়, কিন্তু একজন বিশেষ বন্ধু কাম দায়িত্ববান স্বামী পাওয়া সত্যিই খুব কঠিন। আমি ফুলশয্যার রাতে তোমাকে কিছু কঠিন কথা বলেছিলাম, স্বীকার করছি। আজ মুক্ত কণ্ঠে বলছি, তোমাকে যে স্বামী হিসেবে পাবে সে সত্যিই ভাগ্যবতী। তোমার রাঙাবাবু কিন্তু তোমাকে ভুলতে পারেনি। সে প্রথম প্রথম খুব কান্নাকাটি করত, বাবা বাবা বলে আমাকে অস্থির করে তুলত। নয়ন বলল, মহুয়া, বাচ্চারা আসলে আপন পর বোঝে না। আমারও রাঙাবাবুকে ভুলতে সময় লেগেছিল। তোমাকে একটা অনুরোধ করব মহুয়া। বলো। তুমি সামনের রবিবার একবার আমার ফ্ল্যাটে আসবে। তোমার সঙ্গে আমার আইনি ছাড়াছাড়ি হয়ে গেছে। তোমার সন্তান যে মায়ের নাতি নয়, এটা আমি বললে মা বিশ্বাস করবে না। তুমি যদি এটা নিজে বলো তাহলে মা বিশ্বাস করবে। মহুয়া বলল, এটা তো সামান্য ব্যাপার নয়ন। তাছাড়া আমি অনেক আগেই ভেবেছিলাম তোমার মার দেওয়া চেনটা ফেরত দিয়ে মার কাছে আমারও ক্ষমা চাওয়া উচিত। রবিবার মহুয়া রাঙাবাবুকে সঙ্গে নিয়ে নয়নের ফ্ল্যাটে এসে পৌঁছালো। নয়ন তার মাকে আগেই বলে রেখেছিল। মহুয়াকে আর নাতিকে দেখে নয়নের মা বলল, এতদিন মাকে মনে পড়লো মা লক্ষ্মী? আমি যে কতদিন থেকে তোমাকে আর নাতিকে দেখবো বলে অপেক্ষা করে আছি মা। তা তোমার সঙ্গে ব্যাগ ট্যাগ কিছু দেখছি না কেন বৌমা? রাঙাবাবু ততক্ষণে নয়নকে জড়িয়ে ধরে বলল, তুমি কোথায় চলে গেছিলে বাবা? আর কখনো আমাকে ছেড়ে চলে যাবে না তো? নয়ন কি বলবে বুঝে উঠতে না পেরে রাঙাবাবুকে মায়ের কাছে দিয়ে বলল, রাঙাবাবু, এটা তোমার একটা ঠাম্মা। মহুয়াকে একান্তে ডেকে বলল, তুমি ওকে কেন সঙ্গে করে নিয়ে এলে? ও তো বেশ ভুলে গেছিল আমাকে। মহুয়া বলল, ওকে সঙ্গে করে না আনলে যে 1000টা কৈফিয়ত দিতে হতো তোমার মাকে। নয়ন বলল, কিন্তু আজ যে সব সত্যিটা মাকে বলতে হবে মহুয়া। নয়নের মা বলল, আমি বুঝেছি মা, তোমার অভিমান এখনো কমেনি। সত্যিই তো। তুমি নিজে এখানে কেন আসবে? খাওয়া দাওয়ার পর নয়ন তোমার সঙ্গে যাবে। তোমার অভিমান ভাঙিয়ে সে নিজে তোমাকে নিয়ে আসবে। এবার তোমার সংসার তুমি বুঝে নাও মা। নয়ন বলল, মা, আজ আমাদের দুজনেরই তোমাকে কিছু জানানোর আছে। মহুয়ার সঙ্গে আমার 2 বছর আগেই আইনি বিয়েটা ভেঙে গেছে। আর মহুয়ার সন্তানও আমার সন্তান নয়। তোমার কাছে মিথ্যে বলার জন্য আমাকে ক্ষমা করো। নয়নের মা বলল, এসব কি বলছিস খোকা? এত বড় মিথ্যাচারণ তুই করতে পারলি? তোরা কি করে এতদিন একসঙ্গে ছিলিস? বৌমা, নয়ন যা বলছে তা সব সত্যি? মহুয়া বলল, মা, সব দোষ আমার। আমি আজ আপনার দেওয়া হারটা ফেরত দিয়ে সব ঘটনা খুলে বলে আপনার কাছে ক্ষমা চাইতে এসেছিলাম। নয়নের মা বলল,
দেখো বৌমা, ওই সামান্য চেনটা আমি আমার পুত্রবধূকে আশীর্বাদ করে দিয়েছিলাম, চুক্তির পুত্রবধূ হিসেবে তো দিইনি। আসলে এই রকম বিদঘুটে ব্যাপার তোমাদের বড়লোকদের ঘরে হলেও আমাদের মতো গরিবের ঘরে হয় বলে তো বাবার জন্ম আমার জানা ছিল না। যাক, ওই হারটা আমি ফেরত নেব না, ওটা বরং তুমি না নিলে কোনো গরিবকে দান করে দিও। এবার তুমি কি বলতে চাও বলো। মহুয়া বলল, আমি একটা ছেলেকে ভালোবেসেছিলাম, তাকে বিশ্বাস করেছিলাম, তারই সন্তান আমার গর্ভে ছিল। সে বিদেশে 3 বছরের জন্য চলে যাওয়ার পর আমি জানতে পারি এবং তাকে সব জানাই। সে বলেছিল 3 বছরের আগে সে ফিরতে পারবে না, কিন্তু কথা দিয়েছিল ফিরে এসে বিয়ে করবে। আমাদের পরিবার খুব রক্ষণশীল পরিবার, এটা বাবা জানলে কখনো মেনে নিত না। বাধ্য হয়ে আমাকে বাচ্চাটা নষ্ট করতে হতো। ঠিক সেই সময় আপনার ছেলেকে আমার বাবা আমার বিয়ের জন্য পছন্দ করেন। আমিও রাজি হয়ে যাই। ফুলশয্যার রাতে আমি নয়নকে সব ব্যাপারটা খুলে বলে ওর সাহায্য চেয়ে বলি 3 বছরের জন্য ওকে স্বামীর অভিনয় করতে হবে। নয়নের মা বলল, তারপর? মহুয়া বলল, আমার ভালোবাসার মানুষটা 3 বছর ধরে অভিনয় করে আমাকে স্বপ্ন দেখিয়েছিল এবং তার সন্তানকেও স্বীকার করেছিল, কিন্তু সে ফিরেছিল ও দেশের মেয়েকে বিয়ে করে। নয়নের মা বলল, দেখো মা, আমার ছেলের রূপ গুণ কিছু কম ছিল না, শুধু তোমার মতো বড় লোক ছিল না। সব জেনেও তোমার বাবা বিয়ে দিয়েছিলেন। এই 3 বছর ধরে ঘরে বাইরে অভিনয় করতে ওর কত কষ্ট হয়েছিল সেটা তুমি বোঝো? তোমার ছেলেটা জন্মের পরেই যাকে বাবা বলে জানলো, চিনলো, সে মিথ্যে বাবা? আমি তো বলবো সব দোষ তোমারই ছিল। তোমার উচিত ছিল বাবা মাকে সব ঘটনা জানানো। তোমার মা জানতেন? হ্যাঁ, মা সব জানতো। আর মাও বলেছিল সে ভবিষ্যতে তোকে বিয়ে করবে না, এই বিয়েটা মেনে নিয়ে সবটা ওকে গোপন করতে বলেছিল। হ্যাঁ, এটা ঠিক। তুমি আমার ছেলের সঙ্গে দ্বিচারিতা করনি। তুমি এখন কি অনুতপ্ত? অবশ্য তুমি ইচ্ছে করলেই অন্য কারোর সঙ্গে নতুন করে জীবন শুরু করতে পারো। তোমাদের মতো বড় লোকের ঘরে এসব ঘটনা আকছার ঘটছে। মহুয়া বলল, না, আমি আর বিয়ে করব না। আমি একটা ছোট চাকরি পেয়েছি, 1 রুমের একটা ফ্ল্যাট ভাড়া করে থাকি। তাহলে বাবা মার সঙ্গে সব সম্পর্ক শেষ? মহুয়া বলল, বাবা আমাকে একরকম বাড়ি থেকে বের করে দিয়েছে। আমার ধারণা তোমাদের পরিবারের মধ্যে একমাত্র তোমার বাবা খাঁটি মানুষ। নয়নের মা বলল, আমার ছেলের হয়তো তোমার ছেলেটাকে ভুলতে একটু সময় লেগেছিল, কিন্তু তোমার ছেলে নয়নকে এখনো ভোলেনি। আর ভুলবেই বা কি করে? সে তো আসল নকল বোঝে না। আর আমার কাছে শিশু ভগবান। তুমি কি নয়নকে বিয়ে করতে চাও? ভেবে বলো। মহুয়া বলল, কিন্তু নয়ন কি রাজি হবে? এতদিন তোমাকে পুত্রবধূ হিসেবে ভালোবেসে এসেছি, তোমার ছেলেকে নিজের নাতি বলে জেনে এসেছি। তুমি নয়নের সঙ্গে কথা বলো। নয়ন যদি রাজি হয় তাহলে আমার আপত্তি নেই। নয়ন বলল, আচ্ছা মহুয়া, আজ যদি আমি তোমার সঙ্গে ডিল করতে চাই তুমি রাজি হবে? মহুয়া বলল, তুমি আমার যে উপকার করেছো তাতে তোমার কাছে আমি চিরঋণী। কিন্তু নয়ন, এই ডিলটা সারা জীবনের জন্য করা যায় না। তার মানে তুমি আমাকে সারা জীবন সন্ন্যাস জীবন যাপন করতে বলছো? মহুয়া বলল, আমি সারা জীবন সুখী দাম্পত্য জীবনের ডিলের কথা বলছি। নয়ন বলল, দাম্পত্য জীবনে কোনো ডিল হয় না মহুয়া। মহুয়া বলল, নিজে মুখে আর কিভাবে বলবো? তুমি আমাকে ক্ষমা করে গ্রহণ করো। নয়ন বলল, ভেবে বলছো? যদি এমন হয় কৌস্তবা তার বিদেশিনী বউয়ের সঙ্গে হয়তো বনিবনা হলো না, তাকে ডিভোর্স দিয়ে তোমার কাছে ফিরে আসতে চাইলো, তখন তুমি কি করবে? মহুয়া বলল, নয়ন, একজন প্রেমিকের সত্যিকারের ভালোবাসা সফল হয় তখন যখন সে পরবর্তীতে তার প্রতিশ্রুতি মতো দায়িত্ববান স্বামীর ভূমিকা পালন করে, কাপুরুষের মতো সন্তানের জন্ম দিয়ে তাকে অস্বীকার করে নতুন সম্পর্কে জড়িয়ে পড়ে না। তুমি আমাকে আজ প্রত্যাখ্যান করতেই পারো, কিন্তু তোমার মা একজন মহিয়সী মহিলা। তুমি রাজি থাকলে তিনি আমাকে গ্রহণ করবেন বলেছেন। নয়ন বলল, ঠিক আছে মহুয়া, আমিও আমার মা এবার নিজেরাই তোমার সঙ্গে বিয়ের প্রস্তাব নিয়ে তোমার বাবার কাছে যাব। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর অবশ্যই বেল আইকনটি ক্লিক করে রাখবেন।